আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। সামনে বড় দুঃসময়। বাংলাদেশের ইউনূস সরকার এবং সেই সরকারের পেছনে বসে বাংলাদেশের রাজনীতিতে যারা ছড়ি ঘোরাচ্ছেন সেই জামায়াত, এনসিপি, বিএনপি ইত্যাদি দলগুলোর। তারা ভেবেছিল ভোটে না জিতেও যেভাবে গত 1.5 বছর ক্ষমতার মধু খেয়েছেন, আগামী দিনগুলোতে আওয়ামী লীগকে নির্বাচনী ময়দান থেকে বহিষ্কার করে একটা ছেলে খেলা নির্বাচন করে সেই মধু ভবিষ্যতে খেয়ে যাবেন। সেই স্বপ্ন পূরণ হলো না। কেন বলছি কথাটা? বিভিন্ন সূত্র থেকে যে খবর আসছে তাতে শুধু বাংলাদেশের আওয়ামী লীগের কর্মী সমর্থকরা নন, যে বিরাট সংখ্যক সাধারণ মানুষ ইউনূস সরকারের আমলে এই কি বলবো, এই আইনের অভাবে যেভাবে মব সন্ত্রাস, চাঁদাবাজি, ঘুষ সব কিছু মিলিয়ে তারা সহ্যের শেষ সীমায় পৌঁছেছেন, সেই মানুষরা এটা জেনে খুশি হবেন যে নির্বাচন ফেব্রুয়ারিতে হচ্ছে। ইউনূস খুব চেষ্টা করছেন নির্বাচন আপাতত স্থগিত রেখে দিনগুলো তার শাসন চালিয়ে যাবেন। সেটাও সম্ভব হচ্ছে না। আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিচ্ছে, এর অর্থ আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে। জামাত, এনসিপি, বিএনপি এবং ইউনূস স্বয়ং হাজার চেষ্টা করেও তারা আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রাখতে পারবেন না। 3 নম্বর হচ্ছে নির্বাচনের ময়দান যাতে লেভেল প্লেয়িং গ্রাউন্ড থাকে, সেটা দেখবে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা, এবং সেই দেখাটাও হবে ভারত এবং আমেরিকার যৌথ তদারকিতে। এই বিষয়গুলো স্থির হয়েছে ভারত ও আমেরিকার মধ্যে অনুষ্ঠিত একাধিক জরুরি দ্বিপাক্ষিক বৈঠকে। সুতরাং বাংলাদেশের রাহু মুক্তির জন্য ধন্যবাদ দিতে হবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। এই প্রসঙ্গে একটা কথা বলতেই হয়, সেটা হলো গত কয়েক মাস আমেরিকার এবং ট্রাম্প সাহেবের হাবভাব দেখে মনে হচ্ছিল যে এই ট্রাম্প সরকারও বুঝি পূর্ববর্তী বাইডেন সরকারের মতো শেখ হাসিনার শত্রু ও মোহাম্মদ ইউনূসের বন্ধু হয়ে বাংলাদেশকে আরও বড় সর্বনাশের দিকে নিয়ে যাবেন। সেটা হলো না। যার শেষ ভালো তার সব ভালো। সুতরাং গত কয়েক মাসের সন্দেহ, অবিশ্বাস, দুঃখ, বেদনা ভুলে, রাগ, এসবগুলো ভুলে এগোনো যাক সামনের দিকে। কিভাবে এই সিদ্ধান্ত হলো যে বাংলাদেশে কিভাবে নির্বাচন হবে, সে সিদ্ধান্ত ঢাকায় হবে না, হবে দিল্লি আর ওয়াশিংটনে। মানে বাংলাদেশের নির্বাচন কবে হবে, কিভাবে হবে, কে থাকবে সেই নির্বাচনে, কে থাকবে না, এবং আরও স্পষ্ট করে বলতে গেলে কে জিতবে সেই নির্বাচনে এবং কে হারবে এটা ঠিক করবে ভারত আর আমেরিকা। হ্যাঁ, দেশের মানুষের তাদের সিদ্ধান্ত তো অবশ্যই, কিন্তু ওই যে বললাম লেভেল প্লেয়িং ফিল্ড, সেটা এই মুহূর্তে তো সম্ভব নয় ইউনূসের আমলে। সুতরাং সেটাও ঠিক করবে এই দুই শক্তি। এবার আসুন কিভাবে ও কেন এই সিদ্ধান্তে পৌঁছলো দুই দেশ, সেই প্রসঙ্গটিতে। প্রথমত, ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশের গুরুত্ব দেখা যাক। বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়া কেন আন্তর্জাতিক মনোযোগের কেন্দ্রবিন্দুতে আছে, তার মূল কারণটি হলো এর কৌশলগত ভৌগোলিক অবস্থান। ইন্দো প্যাসিফিক কৌশল, এটা হচ্ছে ওয়াশিংটনের যে প্রাথমিকতা, সেটা হলো চীনকে মোকাবিলা করা এবং মুক্ত উন্মুক্ত ইন্দো প্যাসিফিক অঞ্চল নিশ্চিত করার মার্কিন কৌশলগত লক্ষ্যের জন্য বাংলাদেশ গুরুত্বপূর্ণ। এখানে স্থিতিশীলতা ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রতিষ্ঠা ওয়াশিংটনের জন্য যেমন গুরুত্বপূর্ণ, যেমনটা তারা একাধিকবার অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের ওপর জোর দিয়ে ইতিমধ্যে প্রকাশ করেছে বহুবার। দুর্বল গণতান্ত্রিক কাঠামো চীনা প্রভাবকে আকর্ষণ করে, ওই টাকা পয়সা দেবে, লোন দেবে ইত্যাদি কর্ম, সেইটা অলরেডি ইউনূস সরকার শুরু করে দিয়েছেন চীনের সাথে।
ওই ঠাকুরগাঁওয়ের ওখানে লালমনিরহাটে ওখানে নাকি শুনছি হাজার শয্যার ওখানে হাসপাতাল তৈরি হবে। ওই গ্রামের মধ্যে যেখানে এমনিতে জনসংখ্যা কম, সেখানে এই যে হাসপাতাল তৈরি করা মানে হচ্ছে অন্য কিছুই না, সেখানে ভারতের চিকেন নেকের কাছাকাছি থাকা চীনা প্রভাব। সুতরাং এটা ভারতের স্বার্থের পরিপন্থী, আবার চীনা প্রভাব এভাবে বেড়ে যাওয়াটা মার্কিন স্বার্থেরও পরিপন্থী। আঞ্চলিক নিরাপত্তা ও দিল্লির কাছে চীন ফ্যাক্টরটা দেখা যাক। ভারতের কাছে বাংলাদেশ কেবল প্রতিবেশী নয়, এটি তাদের আঞ্চলিক নিরাপত্তা ও অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য অপরিহার্য। চীনা প্রভাব যাতে বাংলাদেশের অভ্যন্তরে অতিরিক্ত শক্তিশালী হতে না পারে, সেজন্য ভারত একটি বন্ধুত্বপূর্ণ সরকারকে ক্ষমতায় দেখতে চায়। অতীতের অভিজ্ঞতা অনুযায়ী ভারত বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি ও নিরাপত্তা বাহিনীতে গভীর মনোযোগ ও প্রভাব বজায় রেখেছে। উন্নয়ন এবং বিনিয়োগ। বাংলাদেশ বিশ্বের অন্যতম দ্রুত বর্ধনশীল অর্থনীতি এবং পোশাক শিল্পের অন্যতম বড় কেন্দ্র। অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা এবং নিজেদের বিনিয়োগ সুরক্ষিত রাখার জন্য বৃহৎ শক্তিগুলোর এখানে রাজনৈতিক স্থিতিশীলতা প্রয়োজন। সুতরাং বাংলাদেশের অভ্যন্তরে কি ঘটছে বা ঘটবে তা শুধুমাত্র ঢাকার চিন্তার বিষয় নয়, এটা বৃহত্তর ভূ রাজনৈতিক চিন্তার একটি গুরুত্বপূর্ণ অংশ। এইবার দেখি দ্বিতীয়ত দিল্লি ও ওয়াশিংটনের লক্ষ্য কী এবং তাদের প্রভাবের পদ্ধতিটা কী। যদিও দুই শক্তি চায় বাংলাদেশে স্থিতিশীল সরকার আসুক, কিন্তু তাদের লক্ষ্য এবং হস্তক্ষেপের পদ্ধতি ভিন্ন। এই ভিন্নতা বাংলাদেশের নির্বাচনী সিদ্ধান্তকে প্রভাবিত করে। প্রভাব বিস্তারকারী এই যে দুটি শক্তি, ভারত ও আমেরিকা, এদের মূল লক্ষ্যটা কি দেখা যাক। ভারত আঞ্চলিক নিরাপত্তা ও কৌশলগত মিত্রতা নিশ্চিত করতে চায়। আঞ্চলিক নিরাপত্তা, সেভেন সিস্টার্স। ভারত বিরোধী শক্তিকে কোণঠাসা করতেও চায় ভারত, যেমন পাকিস্তানকে এখানে আসতে দিতে চায় না ভারত, যেটা ইউনূস সরকার ভীষণভাবে নিয়ে আসছে। এছাড়া অভ্যন্তরীণ সমর্থন, একটি নির্দিষ্ট দলের প্রতি সরাসরি সমর্থন দেয় ভারত। যদিও বলে যে যে কোনো দলই ক্ষমতায় আসুক না কেন ভারত তাকে সমর্থন দেবে, কিন্তু ঐতিহাসিকভাবে দেখা গেছে আর সমস্ত দলগুলো, মানে বিশেষ করে বিএনপি যেটা প্রধান দল ছিল এর আগে 3 বার ক্ষমতায় এসেছে, তাদেরকে বিশ্বাসযোগ্য নয়। তারা 10 ট্রাক অস্ত্রের কথা ছাড়লাম, নানান বিষয়ে তারা ভারত বিরোধিতা তাদের রাজনীতির একটা মূল ভিত্তি, মূল নীতি। এবং ফলে ভারত দেখেছে যে পরম্পরাগতভাবে আওয়ামী লীগ তাদের কাছের শক্তি, সুতরাং তাদের ক্ষমতায় আনতে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে ভারত সক্রিয় ভূমিকা রেখে এসেছে, ভবিষ্যতেও রাখতে চায়। নিরাপত্তা ও প্রশাসনিক এবং নিরাপত্তা ব্যবস্থার উপরেও নিবিড় প্রভাব বিস্তার করতে চায়। এই প্রভাব আবার মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে কীরকম সেটা দেখি। ইন্দো প্যাসিফিকে স্থিতিশীলতা চায় মার্কিন যুক্তরাষ্ট্র, চায় চীনের বাণিজ্যের ওপরে নজরদারি করতে, চায় চীনের শক্তির ওপরে রুখে দিতে তারা চায়। মানবাধিকারের চাপ দিয়ে তারা বাংলাদেশে গণতন্ত্রের ভিত্তিটা স্থাপন করতে চায়। অন্তত ওই যে তুলসী গ্যাবার্ড সম্প্রতি যে কথা বলেছেন যে পৃথিবীর অন্য দেশে সরকার বদলের খেলায় আর থাকবে না আমেরিকা, সেই ব্যাপারে তারা চায় যে বাংলাদেশে একটি অবাধ নির্বাচনের মাধ্যমে একটি জনগণের যাকে চায় সেরকম শক্তি ক্ষমতায় আসুক। তাহলে নিজের স্বার্থ রক্ষায় ভারতের কৌশল একটি বিশেষ দলের ক্ষমতায় থাকা নিশ্চিত করা এবং গণতান্ত্রিক ব্যবস্থা নিশ্চিত করা। অন্যদিকে যুক্তরাষ্ট্রের কৌশল হলো নির্বাচন, একটি গ্রহণযোগ্য নির্বাচন যাতে হয় তার জন্য চাপ সৃষ্টি করা এবং ভারতকে সেই সঙ্গে নিজের দলে শক্তভাবে যুক্ত করে চীনের প্রভাব খর্ব করার পথে এগিয়ে যেতে চায়। সেটা একা আমেরিকা এখানে সে করতে পারবে না যদি না ভারত তাদের সঙ্গে থাকে। এই দুই শক্তির ভিন্নমুখী চাপ এক জায়গায় এসে মিলেছে। সেটা হলো কি, দুই শক্তি তারা সমঝোতার মধ্য দিয়ে স্বচ্ছ, মুক্ত ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের শেকড় মজবুত করতে চায়। জঙ্গিবাদের পৃষ্ঠপোষক ইউনূস সরকারকে আর বাড়তে দিলে
শুধু যে বাংলাদেশের শান্তি চলে যাবে তাই নয়, ভুগতে হবে এই উপমহাদেশকে, এমনকি বিশ্বের বিরাট একটি অঞ্চলকে। সুতরাং ভারত আমেরিকা দুই শক্তির আজ একত্র হওয়া। এরপর বাংলাদেশের রাজনৈতিক দলগুলো দেখুন নিজেরাই বহুবার বিদেশি শক্তিকে হস্তক্ষেপের সুযোগ করে দিয়েছে। বিরোধী দলগুলো প্রায়শই ক্ষমতাসীনদের বিরুদ্ধে বিদেশে অভিযোগ করে এবং বিদেশি কূটনীতিকদের কাছে ধর্ণা দেয়। এর ফলে অভ্যন্তরীণ রাজনীতিতে বিদেশিরা ছড়ি ঘোরাবার সুযোগ তৈরি দেখতে পায় এবং তারা ছড়ি ঘোরায়। সেই সুযোগ এবার গ্রহণ করলো ভারত ও আমেরিকার সঙ্গে। আস্থার অভাব এটাও একটা কারণ। দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ ও আস্থার চরম অভাবের জন্যেই বিদেশি দুতিয়ালি, যেমন জাতিসংঘ দুতিয়ালি করেছেন, ওখান থেকে তো সেই তুর্ক তিনি বলে দিয়েছিলেন বাংলাদেশের সেনাপ্রধানকে যেন সরকারের পক্ষে না থাকে, হাসিনার পক্ষে না থাকে। সুতরাং এরকম বহু ঘটনা, সুতরাং বিদেশি দুতিয়ালি জরুরি। এর সাথে যোগ করুন অর্থনৈতিক দুর্বলতা। বাংলাদেশের বর্তমান অর্থনীতির চ্যালেঞ্জ, বিশেষ করে রিজার্ভ ক্ষয় ও অর্থ পাচারের মতো বিষয়গুলো বহির্বিশ্বের অর্থনৈতিক সহায়তার উপর নির্ভরতা বাড়ায়। এই নির্ভরতা অনেক সময় অর্থনৈতিক ছাড়ের বিনিময়ে রাজনৈতিক চাপ গ্রহণ করতে বাধ্য করে। বাংলাদেশের অর্থনীতির বর্তমান ব্যাপক ধস সামাল দিতে পাশের দেশ ভারতের সাহায্য জরুরি, এটা বুঝেছে আমেরিকা, তাই হাত মিলিয়েছে ভারতের সঙ্গে। একইভাবে ভারতও বুঝেছে এ ব্যাপারে আমেরিকার অপরিহার্যতার কথা। আমেরিকা একসঙ্গে থাকলে ভারতও যেমন তার যে এজেন্ডা সেটা ঠিক করতে চালাতে পারবে, তেমনি আমেরিকাও তার এজেন্ডা চালাতে পারবে। তাই দুই দেশ আজ একসঙ্গে। কিভাবে ভারত আমেরিকা এই ব্যাপারে একত্র হলো, কারা এর দায়িত্ব নিয়ে এগুলো করলো? দেখুন, শেখ হাসিনা সরকারের পতনের পর ইউনূস সরকারের কাজকর্ম দেখে বাইডেন প্রশাসন দুশ্চিন্তায় পড়েছিল। ভারতের সঙ্গে আলোচনায় বসেছিল ভুল সংশোধনের চেষ্টায়। আপনাদের হয়তো মনে আছে 2023 নভেম্বরের শেষ দিকে, নভেম্বরের শেষে ভারত মার্কিন 2+2 মন্ত্রী পর্যায়ের বৈঠক হয়। এটি ছিল দুই দেশের পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রী পর্যায়ের একটি উচ্চ স্তরের বৈঠক, যা নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয়। বাংলাদেশের নির্বাচন নিয়ে দুই শক্তির অবস্থানের মধ্যে বোঝাপড়ার চেষ্টা এই বৈঠকের মূল আলোচনার একটি অংশ ছিল। বৈঠকের মূল অংশগ্রহণকারীরা ছিল, আমি একটু ভুল বলেছি, 2024 নভেম্বর, ওটা 23 নভেম্বর নয়, 2024 নভেম্বরে এই বৈঠক হয়েছিল। বৈঠকের মূল অংশগ্রহণকারী কারা ছিলেন? যুক্তরাষ্ট্রের পক্ষে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন ও প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন, আর ভারতের পক্ষে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, অজিত ডোভাল ও প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। বাংলাদেশের নির্বাচন নিয়ে সেখানে অনেক আলোচনা হয়। ভারতের অবস্থান ছিল বৈঠকের পর ভারতের পররাষ্ট্র সচিব বিনয় কোয়াত্রা সাংবাদিক সম্মেলনে বাংলাদেশের নির্বাচন নিয়ে দিল্লির অবস্থান স্পষ্ট করেন। তিনি বলেন, ভারত একটি স্থিতিশীল, শান্তিপূর্ণ ও প্রগতিশীল বাংলাদেশকে সমর্থন করে। তিনি জোর দেন যে বাংলাদেশের নির্বাচন তাদের অভ্যন্তরীণ বিষয় এবং দেশটির জনগণই তাদের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেবে। কিন্তু বাইডেনের চলে যাওয়ার সময় এসে গিয়েছিল, ভারতও সেজন্য খুব একটা উৎসাহ দেখায়নি। উৎসাহ দেখানোর সময় তখন ছিলও না, কোনো ফল হয়নি। তাই এরপর ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জানুয়ারি 2025 একটি সাক্ষাৎকারে মার্কিন রাষ্ট্রদূত এরিক গারসেটি বাংলাদেশের নির্বাচন নিয়ে মন্তব্য করেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ভারত উভয় দেশই যত দ্রুত সম্ভব বাংলাদেশে গণতন্ত্র দেখতে চায় এবং গণতন্ত্রই বাংলাদেশে নতুন অধ্যায় খুলে দিতে পারে। এই কথা এই ইঙ্গিত দেয় যে ভারত ও আমেরিকা দুজনে গোপনে কিংবা আড়ালে একটি স্থিতিশীল সরকারকে সমর্থন করতে চায়। প্রকাশ্যে যুক্তরাষ্ট্র চাইছে ভারত যেন গণতান্ত্রিক প্রক্রিয়াকে আরও বেশি গুরুত্ব দেয়। এই মন্তব্যের মাধ্যমে দুই দেশের অভিন্ন আকাঙ্ক্ষার কথা এবং তাদের চেষ্টার কথা তুলে ধরা হয়েছে। এছাড়াও
এই দুটো আনুষ্ঠানিক বৈঠক ছাড়াও দুই দেশের উচ্চপদস্থ কর্মকর্তারা যেমন পররাষ্ট্র সচিব, আন্ডার সেক্রেটারি, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, তারা নিয়মিত আঞ্চলিক নিরাপত্তা ও কৌশলগত আলোচনায় অংশ নিয়ে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আলোচনা চালিয়েছেন। এসব আলোচনায় বাংলাদেশের নির্বাচন, ইন্দো প্যাসিফিক অঞ্চলে চীনা প্রভাব এবং আঞ্চলিক স্থিতিশীলতা প্রাধান্য পেয়েছিল। তাহলে কি মূল টেক অ্যাওয়ে তাহলে কি হলো? এই বৈঠকগুলো প্রমাণ করে যে বাংলাদেশের নির্বাচন শুধুমাত্র একটি অভ্যন্তরীণ রাজনৈতিক ঘটনা নয়, বরং এটি মার্কিন ভারত ভূ রাজনৈতিক কৌশলগত আলোচনার একটি কেন্দ্রীয় বিষয়। ভারত স্থিতিশীলতা এবং আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করতে চায়, আর আমেরিকাও চায় চীনের প্রভাব খর্ব এই অঞ্চলে তার প্রভাব বাড়ুক সেইটা সুতরাং বাংলাদেশের জনগণ বা ঢাকার নীতি নির্ধারকদের ইচ্ছা অনিচ্ছার উপরে নয়, দিল্লি ও ওয়াশিংটনের কৌশলগত স্বার্থ এবং তাদের চাপ প্রয়োগের ক্ষমতার উপরেই নির্বাচনের পদ্ধতি বহুলাংশে নির্ভর করে, হয়তো ফলাফলও নির্ভর করে। এটাই নির্মম বাস্তবতা। দেশীয় রাজনীতির অভ্যন্তরীণ মেরুকরণ ও দুর্বলতায় বৈদেশিক প্রভাবকে এতটা শক্তিশালী করে তুলেছে। নির্বাচনের চূড়ান্ত সিদ্ধান্তটি হয়তো ঢাকায় ঘোষিত হবে 2-4 দিনের মধ্যে, কিন্তু মনে রাখবেন এই ব্যাপারে সিদ্ধান্ত হয়ে গেছে যে আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দিতে হবে। শেখ হাসিনার ব্যাপারে কী হবে সেটা এখনও ঠিক হয়নি, কারণ তার উপরে একটা মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। সেটা উঠবে, কবে উঠবে তো বটেই, কবে উঠবে সেটা দেখতে হবে। আর এই যে দিল্লি এবং ওয়াশিংটনের কূটনৈতিক করিডরে বাংলাদেশের রাজনীতি, ভোট, নির্বাচন ঠিক হয়ে গেছে। অবশেষে যেটা ঠিক হয়েছে সেটাই হতে চলেছে। ডক্টর ইউনূসের অবৈধ সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছিল শেখ হাসিনার উপর ডক্টর ইউনূসের ব্যক্তিগত আক্রোশ থেকে। এমনকি শেখ হাসিনাকে অবৈধ আদালতে অবৈধ আইন দ্বারা মৃত্যুদণ্ডের শাস্তিও দিয়েছে ইউনূসের সেই ব্যক্তিগত ক্ষোভ থেকেই। কিন্তু ইউনূস শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে গিলতে পারবে বলে মনে হচ্ছে না। আন্তর্জাতিক চাপ তো আছেই, দেশের ভেতরেও আওয়ামী লীগের নেতাকর্মীদের বা সমর্থকদের ঠেকিয়ে রাখাটা কষ্টদায়ক হবে ইউনূসের জন্য। সেটা একটা দিক, কিন্তু সবচেয়ে বড় দিক হলো দেশের মানুষ বুঝতে পারছে যে ইউনূস ও তার সরকার বাংলাদেশকে চালাতে পারছে না। তারা বাংলাদেশকে ভুল পথে নিয়ে যাচ্ছে, বাংলাদেশকে শেষ করে দিচ্ছে। আর সে কারণে ইউনূসের মুখপত্র হিসাবে কাজ করা প্রথম আলোকে দিয়ে জরিপ চালিয়ে ইউনূসের পক্ষে মানুষের সমর্থন প্রকাশ করতে চাইছে। আর সেই একই পত্রিকা দিয়ে জনগণের প্রায় 70% যে আওয়ামী লীগকেও নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়ার পক্ষে আছে সেটাও বলিয়ে নেওয়া হয়েছে। কিন্তু কেন সরকার তাদের মুখপত্র দিয়ে এরকম জরিপের নামে সরকার যা চায় সেটাকেই জরিপের ফলাফল হিসাবে প্রকাশ করলো বলুন তো? আসুন ব্যাপারটা বোঝার চেষ্টা করি। আওয়ামী লীগকে ঘিরে সাম্প্রতিক টানাপোড়েন একটা জায়গায় এসে হঠাৎ থেমে গেছে বলে মনে হলেও ভেতরে ভেতরে জিনিসটা বোধহয় অন্য খাতেও বইতে শুরু করেছে। সরকার ঘোষিত লাইনটা তো আমরা জানি, আমরা পরিষ্কারভাবে জানি, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, বিচার শেষ না হওয়া পর্যন্ত প্রতীক স্থগিত। তাই নির্বাচনের দল হিসাবে অংশ নেওয়ার কোনো সুযোগ আওয়ামী লীগের নেই, এটা সরকারের ভাষ্য। বাইরে থেকে দেখলে বিষয়টা চূড়ান্ত বলেই মনে হয়, কিন্তু রাজনীতি কখনোই সরল একটা রেখায় চলে না, বিশেষ করে বাংলাদেশের রাজনীতি। যতবারই সরকার রাষ্ট্রীয় ক্ষমতাকে ব্যবহার করে রাজনৈতিক শক্তিগুলোকে বিনষ্ট করতে চেয়েছে, ততবারই সরকারের শিক্ষা হয়েছে, বিশেষ করে আওয়ামী লীগের ক্ষেত্রে। সর্বশেষ এই শিক্ষা একটি অবৈধ সরকার পেয়েছিল ১/১১ সময়, তার পেছনেও ছিল এই ডক্টর ইউনূস মহাজন। বিগত 1 বছর ক্ষমতায় থেকে সরকার, বিশেষ করে ইউনূস, তার যত ব্যবসা ট্যাবসা আছে সেগুলো করে নিয়েছেন। বিএনপি, জামায়াত, এনসিপি সহ আরো কিছু দলকে দিয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে একজোট বানিয়ে দলটিকে নিষিদ্ধ করানোর চাপ জনগণকে দেখিয়ে ইউনূস 1 বছর পার করেছে ঠিকই, কিন্তু বারবারই আওয়ামী লীগকে ফেরানোর চাপও দেশ বিদেশে ইউনূসকে বেশ উদ্বিগ্ন করে তুলেছে। অন্ততপক্ষে গত কয়েকদিন ধরে এই চাপটা যেন একটি ভয়ঙ্কর আকার ধারণ করেছে।
এখন একটি নির্বাচন দিতে গিয়েও ইউনূসের পক্ষে সেটি হজম করা সম্ভব হবে কিনা সেটা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। গত ১ বছরে যেভাবে আওয়ামী লীগের উপর ক্ষমতার স্টিম রোলার চালানো হয়েছে, তাতে আবার আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরাতে গেলেও ইউনূস সেটা পারবেন না। কারণ তাতে তার এই সঙ্গী আওয়ামী বিরোধীরাই তাকে শেষ করে দেবে। এমত অবস্থায় নানা কৌশল তাকে গ্রহণ করতে হচ্ছে, এবং তার মধ্যে সবচেয়ে পুরনো কৌশল জনমত জরিপের নামে সরকারের চাওয়াটাকেই জনসম্মুখে নিয়ে আসার খেলাটি ইউনূস এবং তার সরকারের সঙ্গীরা খেলছেন। এবং এই খেলায় ইউনূস বেছে নিয়েছেন দৈনিক প্রথম আলোকে। প্রথম আলো যে জরিপটি ছাপালো বা প্রকাশ করলো, সেটা সরকারপন্থী মহলে একটা সংকেত হিসাবে পড়া হচ্ছে এখন। সরকারের পক্ষে কথা বলে এমন একটি পত্রিকা হঠাৎ করে আওয়ামী লীগকে নির্বাচনে আনার পক্ষে ৬৯% মানুষের মতামতকে তুলে ধরেছে। এটা কোনো সাধারণ ঘটনা হতে পারে না। এর মানে হচ্ছে আন্তর্জাতিক চাপ, অভ্যন্তরীণ অস্বস্তি আর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে শূন্যতায় ভোগা জনগোষ্ঠীর মিশ্র সংকেত সরকারকেও ভাবাতে শুরু করেছে। তারা বুঝতে পারছে আওয়ামী লীগকে পুরোপুরি বাইরে রেখে নির্বাচনের গ্রহণযোগ্যতা নিশ্চিত করা কঠিন, আর জনগণ যাকে চাইছে না তাকে জোর করে ভোটে ঢোকানোর প্রশ্নই আসে না। তবে জনগণের বড় একটা অংশ যে দলটিকে আবার ময়দানে দেখতে আগ্রহী, সেটিও এখন আর তারা অস্বীকার করতে পারছে না। প্রতি নিঃশ্বাসে ওনার অভিশাপ দিচ্ছি, প্রতি নিঃশ্বাস আমাদের কষ্ট হচ্ছে, যত দিন যাচ্ছে আমাদের ওনার পাপের বোঝাটা আরো ভারী হয়ে যাচ্ছে। আমাদের মাননীয় আমাদের প্রধান উপদেষ্টা, উনি নাকি নোবেল বিজয়ী, আমরা ওনার অভিশাপ দেই ওনার ফ্যামিলিতে, ওনার বংশে যেন কোনোদিন সুস্থ শিশু জন্মগ্রহণ না করে না। এখানে আরেকটি ব্যাপার, বিজিডির পার্লস সার্ভের কথা মনে করিয়ে দিই আপনাকে। এই প্রথম আলোই সংবাদটি প্রকাশ করেছিল যে সেই সার্ভে দেখাচ্ছে প্রায় অর্ধেক ভোটার সিদ্ধান্তহীন। এরা কারা বলুন তো? এটা আসলে আপনি গোপন করতে পারবেন না যে এই যে যারা কথা বলতে পারছে না, এই অংশের একটা বড় ভাগ হলো আওয়ামী লীগের ঐতিহ্যগত সমর্থক, যারা প্রকাশ্যে বলতে পারছে না তারা কাকে ভোট দেবেন কিংবা আদৌ ভোট দেবেন কিনা। একটা দল নিষিদ্ধ অবস্থায় গেলে তার সমর্থকরা নিঃশব্দ হয়ে যায়, এটা স্বাভাবিক, কিন্তু নিঃশব্দ মানে সমর্থন হারিয়ে যাওয়া নয়। এই ফাঁকা জায়গা সরকার টের পাচ্ছে, আর তারা দেখতে পাচ্ছে যে রাজনৈতিক মাঠে বিএনপি এবং জামায়াত কিছুটা অগ্রগতি পেলেও জনগণের মধ্যে একটা বড় শূন্যতা থেকে যাচ্ছে, যার মালিকানা এখনো অদৃশ্যভাবে আওয়ামী লীগের হাতে। এদিকে মানব জমিনের মতো পত্রিকা একটা খবর ছেড়ে দিল। তারা যে তথ্যটা তুললো সেটা হচ্ছে ক্লিন ইমেজ নেতাদের স্বতন্ত্র প্রার্থী হওয়ার কথা। আওয়ামী লীগের যারা ক্লিন ইমেজের আছেন তারা নাকি স্বতন্ত্র প্রার্থী হতে পারবে। এটা শুনতে যতটা সহজ, বাস্তবে ততটা অসঙ্গত। একদিকে পুরো দল নিষিদ্ধ, নেতারা কারাগারে বা আত্মগোপনে, অন্যদিকে তাদেরই আবার স্বতন্ত্র প্রার্থী হতে বলা, এটা রাজনৈতিক বাস্তবতা নয়, বরং একটা কৌশল আন্তর্জাতিক মহলকে দেখানো যে দলটি পুরোপুরি বাইরে নেই। কিন্তু আওয়ামী লীগ হাইকমান্ড যেভাবে এটা প্রত্যাখ্যান করলো, সেটা স্পষ্ট করে দিল যে এটা তারা কোনোভাবেই গ্রহণযোগ্য মনে করছেন না। কারণ স্বতন্ত্র প্রার্থী হিসাবে দাঁড়ানো মানে দলের অস্তিত্বকে ক্ষয়ে যেতে দেওয়া। এছাড়া নিরাপত্তা, মামলা, সাংগঠনিক কাঠামো কোনোটাই এমন অবস্থায় স্বতন্ত্র প্রার্থীর পক্ষে নির্বাচন করার উপযোগী নয়। সরকারের প্রস্তাবে তাই দলটির কাছে একটা ফাঁদ হিসেবে দেখা দিয়েছে, আর সেটা তারা বুঝতে পেরেছে বলেই সরে গেছে। এখন তাহলে আসল প্রশ্নটা কি? আসল প্রশ্নটা হচ্ছে, তবে কি সরকার সত্যি সত্যি আওয়ামী লীগকে ফেরানোর প্রস্তুতি নিচ্ছে? সরাসরি না বলে বিষয়টা এখন সাংকেতিক পথে এগুচ্ছে বলে আমার ধারণা। নির্বাচন কমিশন বলছে আইন যাকে অনুমতি দেবে সে নির্বাচনে অংশ নিতে পারবে, তারা কাউকে বাদ দিচ্ছে না। কথাটা নিরীহ শোনালেও এর ভেতরে জায়গা রাখছে ভবিষ্যতের অবস্থান পরিবর্তনের জন্য। কমিশন নিজেই বলছে দলটি বাতিল হয়নি, সাসপেন্ড হয়েছে। এ ধরনের শব্দচয়ন আইনগত ব্যাখ্যা নাই কোনো এর, এবং আরপিওতে এটা নেই। রাজনৈতিক দরজা খোলা রাখার ইঙ্গিত মনে হয় আমার কাছে বরং এটা। আরেকটা উল্লেখযোগ্য বিষয় ২০০৮ সালের অভিজ্ঞতা। তখন পরিস্থিতি এমন অবস্থায় গিয়েছিল যে তফসিল প্রায় ৫ বার বাতিল করতে হয়েছিল এবং শেষ পর্যন্ত তফসিল দিয়ে নির্বাচন করতে হয়েছিল। এখনকার অবস্থাও সেই ধরনের অস্থিরতার দিকেই ঝুঁকছে বলে আমার ধারণা। আন্তর্জাতিক মহল স্পষ্টভাবে বলছে নির্বাচন অংশগ্রহণমূলক হোক। এখন যদি দেখা যায় আওয়ামী লীগ নেই এবং ভোট সেই আওয়ামী লীগের অনুপস্থিতিতে অনুষ্ঠিত হচ্ছে, তাহলে গ্রহণযোগ্যতার সংকট তৈরি হবেই। সরকার এই অস্বস্তি এড়াতে চাইবে, আর সে কারণেই তফসিল পেছাতে পারে প্রয়োজন হলে কয়েকবার, যেন কার্যক্রম নিষেধাজ্ঞা শিথিল বা প্রত্যাহারের পথ তৈরি করা যায়, অথবা কোনো অন্তর্বর্তী সমাধান বের করা যায়। জনগণের ভোটাভ্যাস আমাদের কাছে চিন্তা করতে হবে, এখানে খুব গুরুত্বপূর্ণ ব্যাপারটা। বিভিন্ন জরিপে দেখা যাচ্ছে যে মানুষ নির্বাচন চায়, কিন্তু তারা নির্বাচনের চরিত্র নিয়ে উদ্বিগ্ন। একদিকে তারা মনে করছে নির্বাচন সুষ্ঠু হবে, অন্যদিকে কাকে ভোট দেবেন সে প্রশ্নে তারা অনিশ্চিত। এর মানে জনগণ স্বচ্ছ প্রক্রিয়া চাইছে, কিন্তু রাজনৈতিক বিকল্পের অভাব বা অস্বস্তি তাদের দোদুল্যমান করে রেখেছে। এই দোদুল্যমানতা শেষ পর্যন্ত
আওয়ামী লীগের জায়গাটাকেই প্রাসঙ্গিক করে তুলছে। কারণ দেশের রাজনীতিতে দলটি যতটা প্রতিষ্ঠিত সেটার মতো সংগঠিত আর কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম বাংলাদেশে নেই। এই শূন্যতা ভোটাররা বুঝতে পারছে, সরকারও বুঝতে পারছে। এখন সরকারের সামনে মূল সংকট হচ্ছে তারা কি ঝুঁকি নেবে একদলীয় বা কার্যত একদলীয় নির্বাচনে? নেবে না। কারণ চাপটা শুধু পশ্চিমা দেশ থেকে নয়, আঞ্চলিক রাজনীতিও সাথে জড়িত। ভারতও চায় না যে বাংলাদেশে কোনো রাজনৈতিক শক্তিকেই একেবারে বের করে দেওয়া হোক। তাদের কূটনৈতিক হিসাব এতে জটিল হয়ে যাবে। আর যুক্তরাষ্ট্র তো আগেই বলে দিয়েছে অংশগ্রহণমূলক ছাড়া নির্বাচন তারা চায় না বা নির্বাচন নয়। তাই সরকার বুঝতে পারছে যে যেভাবেই হোক আওয়ামী লীগকে নির্বাচনী কাঠামোর মধ্যে ফিরিয়ে আনার একটা দরজা খোলা রাখতে হবে। এখন সেটা হোক নিষেধাজ্ঞা আংশিক তুলে নেওয়া, বিচার প্রক্রিয়া দ্রুততর করা বা আইনি ব্যাখ্যার মাধ্যমে প্রার্থিতার অনুমোদন। যে পথই হোক প্রক্রিয়াটা শুরু হয়ে গেছে। অন্যদিকে আওয়ামী লীগও যে নিশ্চিহ্ন হয়ে যাবে এরকম কথা আওয়ামী লীগ কখনোই মনে করেনি, এখন তো মনে করেই না। তারা দিন দিন শক্তিশালী হচ্ছে। যদিও তাদের নেতারা ছত্রভঙ্গ, অনেকে বিদেশে, সংগঠন নিষিদ্ধ, তবু রাজনৈতিক চেতনা বা ভোট ব্যাংক তো কোথাও যাচ্ছে না আওয়ামী লীগের। বরং দলটি জানে যদি নির্বাচন অংশগ্রহণমূলক হয় তাহলে তারা নতুন করে রাজনৈতিক শক্তি অর্জন করতে পারে, এমনকি হারলেও সংগঠন পুনর্গঠনের সুযোগ থাকবে। তাই তারা এখন সরকারের ফাঁদে পা না দিয়ে অপেক্ষার কৌশল নিচ্ছে। এটা ঝুঁকিপূর্ণ কিন্তু দীর্ঘমেয়াদে তাদের জন্য বেশি কার্যকর বলে আমার মনে হয়। সব মিলিয়ে পরিস্থিতিটা এমন যে সরকারও চাচ্ছে না দলটিকে চিরতরে বাইরে রাখতে, আর আওয়ামী লীগও জানে তারা ফিরে আসবে, শুধু সময় আর কৌশল ঠিক করতে হবে। নির্বাচন যত এগিয়ে আসবে তত চাপ বাড়বে আর ততই দরজা খুলবে এইসব প্রশ্নের উত্তরের। তাই প্রশ্নটা আর আওয়ামী লীগ ফিরবে কিনা তা নয়, বরং কোন পথে ফিরবে এ নিয়ে আগেও একটি ভিডিও করেছিলাম। কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে সেই প্রত্যাবর্তনের তোড়জোড় শুরু হয়ে গেছে। খোলাখুলি নয় কিন্তু সব দিক থেকে তার সংকেত পাওয়া যাচ্ছে। সরকার তার প্রিয় পত্রিকা দিয়ে জরিপ চালিয়ে বলছে যে 70% লোক আওয়ামী লীগকে চায়। এই পত্রিকা এমনি এমনি এই 70% লোককে জায়গা দেবে আওয়ামী লীগের জন্য সেটা বিশ্বাসযোগ্য নয়। সুতরাং বোঝা যাচ্ছে যে সামনে পথ খুলে যাচ্ছে, দরজা খুলে যাচ্ছে। কার জন্য? সরকারের জন্য এবং আওয়ামী লীগের জন্য। একটি বিষয় নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে অন্য সব কিছুকে ছাপিয়ে, আর সেটি হলো প্রথম আলো প্রকাশিত একটি জরিপ। চলমান রাজনৈতিক পরিস্থিতি, আপকামিং ইলেকশনে দলগুলোর সম্ভাব্য পারফরমেন্স, এইসব বিষয়ে এই জরিপটি অনুষ্ঠিত হয়েছে। আর প্রথম আলো সেই জরিপটি পরিচালনা করিয়েছে একটি সংস্থার মাধ্যমে, কি মেকার্স কনসাল্টিং ফার্ম, যেটি একটি বুটিক কনসালটেন্সি সংস্থা। এখানে বুটিক বলতে ছোট সাইজের বোঝানো হয়, স্মল সাইজ কনসাল্টিং ফার্ম বা কনসালটেশন সংস্থা কি মেকার্স। তো তারা 2016 থেকে এই জরিপ কার্য পরিচালনা করে আসছে। খুব বেশি অভিজ্ঞ সংস্থা এটি নয় এবং ছোট সাইজে। তো যাই হোক, তো তাদের মাধ্যমে প্রথম আলো এই জরিপটি চালিয়েছে। আর এই জরিপে এমন কিছু বিষয়, এমন কিছু পরিসংখ্যান উঠে এসেছে যা ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। শুধু আলোচনা না, সমালোচনা, বিতর্ক এবং প্রথম আলোর বিরুদ্ধে মিথ্যাচারিতার অভিযোগ উঠেছে যে প্রথম আলো একটি সাজানো, ফরমাইশি, উদ্দেশ্য প্রণোদিত, টেইলার মেড একটি জরিপ পরিচালনা করেছে, এমন অভিযোগ উঠেছে কোনো কোনো মহল থেকে। আর এইটি আমাদের অনেকেরই জানা, প্রথম আলো এবং ডেইলি স্টার নানা কারণে বিতর্কিত হয়েছে দেশে, বিশেষভাবে জুলাই অভ্যুত্থান উত্তর সময়ে প্রথম আলো এবং ডেইলি স্টার নিয়ে অনেক কথা আছে, ব্যাপক আলোচনা সমালোচনা চলছে দেশে। কারণ দেশের একটি বড় অংশের মানুষের ধারণা যে প্রথম আলো এবং ডেইলি স্টার ভারতের তাবেদার এবং তারা ভারতের ইচ্ছা, ভারতীয় সরকারের ইচ্ছার প্রতিফলন ঘটে এই পত্রিকাগুলোর মাধ্যমে। এরকম অভিযোগ এই দুটো পত্রিকার বিরুদ্ধে আছে, একটি মহল সে অভিযোগ করছেন। তো সেজন্যই বলছিলাম যে নানা কারণে বিতর্কিত পত্রিকা দুটো। অবশ্য শেখ হাসিনা আমলেও তারা বিতর্কিত ছিলেন। ইন্টারেস্টিংলি এখন যারা প্রথম আলো এবং ডেইলি স্টারের বিরুদ্ধে অভিযোগ করছেন যে তারা ভারতীয় স্বার্থ রক্ষা করছে, শেখ হাসিনা আমলেও কিন্তু প্রথম আলো এবং ডেইলি স্টার বিতর্কিত ছিল পত্রিকা দুটো। আওয়ামী লীগ তাদেরকে সহ্য করতে পারেনি, শেখ হাসিনা সহ্য করতে পারেনি। এবং অনেক সরকারি প্রোগ্রামে প্রথম আলো এবং ডেইলি স্টারের সাংবাদিকরা সুযোগ পেতেন না অংশগ্রহণ করবার। এবং শেখ হাসিনা সরাসরি বলেছিলেন, সংসদেই বলেছিলেন বোধহয় বিবৃতি দিয়ে, যে এই দুটো পত্রিকাকে তিনি বর্জন করেছেন, তিনি পড়েন না, এবং এই দুটো পত্রিকার একটি কাজ হাসিনা সরকারের বিরোধিতা করা। তো বিতর্ক তাদেরকে ছাড়ছে না, আগেও তারা বিতর্কিত ছিলেন, এখনও তারা বিতর্কিত। এটি খুব ইন্টারেস্টিং বিষয়টি। তো যাই হোক, প্রথম আলো জরিপের কথা বলছিলাম। তো প্রথম আলো অনেকদিন থেকে এরকম জরিপ করছে না, কিন্তু অনেকদিন পর তারা আবার এই জরিপে ফিরে আসলো। তো ঠিক নির্বাচনের আগে আগে এই মুহূর্তে তাদের এই জরিপটি আলোচনার দাবি রাখে। অনেকে প্রশ্ন করছেন হঠাৎ অনেকদিন পরে, এক দশক পরে বা এক যুগ পরে তাদের আবার এই জরিপের এখন প্রয়োজনীয়তা কেন দেখা দিল, এরকম প্রশ্ন কিন্তু উঠেছে। তো যাই হোক, দেখা যাক জরিপের কলেবরটি কেমন ছিল। তো এই জরিপ পরিচালিত হয়েছে দেশের 4টি বিভাগ, ঢাকা, চট্টগ্রাম, খুলনা, 5টি বিভাগ, রাজশাহী এবং সিলেটের শহরাঞ্চলকে নিয়ে।
এই 5টি বিভাগের শহরাঞ্চলের লোকজনকে জিজ্ঞেস করা হয়েছে। জরিপের সাবজেক্ট ছিলেন তারা বা পার্টিসিপেন্ট ছিলেন তারা। আর বরিশাল জেলার গৌরনদী উপজেলা, কুমিল্লা জেলার চান্দিনা উপজেলা, ফরিদপুরের বোয়ালবাড়ি ও মধুখালী উপজেলা, ময়মনসিংহের ভালুকা উপজেলা এবং রংপুরের পীরগঞ্জ উপজেলা। তাহলে 5টি বিভাগ এবং 4টি জেলার বা 5টি জেলার 5টি উপজেলা এই জরিপের এরিয়া হয়েছে। এই এরিয়াটি কভার করেছে জরিপকারী সংস্থা কি মেকার্স কনসাল্টিং ফার্ম। আর 1342 জন মানুষকে প্রশ্ন করা হয়েছে। জরিপে অংশগ্রহণকারীর সংখ্যা ছিলেন 1342। তো 5টি বিভাগ এবং 5টি জেলার কয়েকটি উপজেলা এবং 1342 জন মানুষের উপর পরিচালিত জরিপ, সেই জরিপের ফলাফল নিয়ে কথা বলছে। তো এখন অনেকের মনে এই প্রশ্ন কিন্তু আছে যে 1342 জন মানুষ কি রিপ্রেজেন্ট করছে পুরো বাংলাদেশকে? এরকম প্রশ্ন কারো কারো মধ্যে আছে। যদিও জরিপ পরিচালনায় এই পদ্ধতি স্বীকৃত। জরিপ পরিচালনা করবার জন্য যে লক্ষ লক্ষ লোকের সাক্ষাৎকার নিতে হয় বা তাদেরকে প্রশ্ন করতে হয় বা তাদের অংশগ্রহণ লাগে, এরকম না বিষয়টি। ছোট স্যাম্পল নিয়েও কিন্তু জরিপ হতে পারে।